স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যজেলায়, সাথে আছে আমি শামীম জাহেদি। আজ থেকে শুরু হচ্ছে নতুন অর্থ বছরের বাজেট বাস্তবায়ন। গত 4 জুন জুলাই সংসদে 2,85,100 কোটি টাকার বাজেটে পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ, এবং এটা পাশ কর সংশোধনী সহ সোমবার সংসদে পাশ হয়েছে এই অর্থ বিল, আর মঙ্গলবার পাশ হয় পুরো বাজেট। আজ আমরা আলোচনা করব বাজেট 2015-16। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং বাংলাদেশ রপ্তানিকারক সমিতির সভাপতি আব্দুস সালাম মুর্শিদি। যারা মুর্শিদি এবং যারা মজিদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। যারা মজিদ, আপনার কাছে জানতে চাচ্ছি, বাজেট পাশ হলো এবং এবারে বাজেটে যেটা হয় শেষ দিনে অর্থ বিল পাশ হওয়ার দিনও বেশ কিছু পরিবর্তন এসছে, বেশ বড় ধরনের পরিবর্তন এসছে, এবং যেগুলো প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছিল এবং যারা ব্যবসায়ীরা বলছিলেন সেগুলোর মোটামুটি একটা অ্যাড্রেস করা হচ্ছে। সব মিলে এই বাজেটটা এখন আমরা এই পুরোপুরি যে বাজেট কেমন হলো? ধন্যবাদ। আজ 1 জুলাই একটি নতুন অর্থ বছরের নতুন বাজেট বাস্তবায়ন শুরু হলো। অ্যাকচুয়ালি 4 জুন যে বাজেটটি পেশ করা হয়েছিল তার আকার এবং সবকিছুই অ্যাজ ইট ইজ আছে। গতকাল যেটা পাশ হয়েছে আকার ঠিক আছে, হ্যাঁ, বেশ কয়েকটা ছোটখাটো কাট মোশন ছিল, কিন্তু সেগুলো যথাযথভাবে নিষ্পত্তি করে এটা করা হয়েছে। তবে তার আগের দিন অর্থ বিল যেটা, সেটি অ্যাকচুয়ালি বাজেটের ফিসক্যাল মেজারমেন্ট স্টেপগুলো থাকে অর্থ বিলে। অর্থ বিলটাই ইম্পর্টেন্ট বেশি, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের সাথে ব্যাপারটা যদি জড়িত ধরি, বা দ্রব্য মূল্য থেকে শুরু করে সকল ব্যবসার ব্যাপারে অর্থ বিল হচ্ছে এটা একটা বড় বিষয়। তো সেই অর্থ বিলে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী, যেটি 4 জুন জারির পরে বিভিন্ন মহল থেকে, ব্যবসা বাণিজ্য যেমন ওনার রপ্তানিকারক সমিতি বা সকল পক্ষ থেকে যে ধরনের দাবি দাওয়া প্রস্তাবগুলো বলা হয়েছিল, সেগুলোর থেকে সরকার বেশ কিছু মতামত গ্রহণ করেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেই প্রস্তাব দিয়েছেন যে এগুলো এইভাবে ঠিক করা হবে। এটা একটা খুব ভালো বিষয়। এখন যেগুলো দেওয়া হলো, যেমন একটা বড় বোধহয় হচ্ছে ওনাদেরই, যেটা 1% ছিল, সেটি এখন 0.6 করা হয়েছে, কারণ আগে ওটা 0.5 ছিল, তার আগে 0.3 ছিল বোধহয় এক সময়। তো যাই হোক, আমরা আশা করি যে এটি একটা আসবে। আর ক্যান্সারের ওষুধ, তারপরে আরো অন্যান্য ক্ষেত্রে টুকটাক এসছে। তো তারপরেও অনেক দাবি ছিলই বা থাকবেই, এটা স্বাভাবিক, এটা থাকবে। মূল যে বিষয়গুলো ছিল স্বাভাবিকভাবেই বাজেটের বিরাট আকার নিয়ে, তারপরে বিশেষ করে এনবিআর কে যে রাজস্ব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেটি নিয়ে নানান ধরনের সমালোচনা বা পরামর্শ ছিল, সেটি সেভাবেই আছে। কেননা বাজেট তো বাজেটই, এটা একটা দলিল, এটা দেওয়া হলো। আমরা সবাই লক্ষ্য রাখবো এটার বাস্তবায়নটা কতটা কুশলতার সাথে, কতটা দক্ষতার সাথে এবং কতটা পারঙ্গমতার সাথে এই বাস্তবায়ন। কিন্তু এটাই এক পক্ষের ব্যাপার না, সকলকে মিলে আমার অর্থনীতিকে সুস্থ থাকতে হবে, গতিশীল থাকতে হবে, চঞ্চল থাকতে হবে, ওনার আমদানি বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি পেতে হবে। সবকিছু যদি ঠিক থাকে, তাহলে দেখা যাবে যে বাস্তবায়ন কেমন হচ্ছে। যাদের বরাদ্দ দেওয়া হয়েছে, বিশেষ করে ব্যয়ের ক্ষেত্রে, উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে, সেটি যেন প্রথম দিন থেকেই যথাযথভাবে মনিটরিং করে দেখা হয় যে না, এভরিবডি ইজ প্লেইং দেয়ার রোল। আপনার ধন্যবাদ। আপনার কাছে ফিরে আসবো জনাব আব্দুস সালাম মুর্শিদি। এই অনুষ্ঠান আজকে করার আগেও যখন বাজেট পাস প্রস্তাব করা হয়েছিল, তখনও একটি অনুষ্ঠানে, আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন, আপনি বলেছিলেন যে উৎসেজ কর 1% কর প্রস্তাব করা হয়েছিল, এবং এটা আপনি বলেছেন যে কমানো উচিত। সেই হিসাবে এবার পোশাক সহ, রপ্তানি খাতের উৎসেজ কর নির্ধারণ করা হচ্ছে 0.60%। আপনি এটা কিভাবে দেখছেন? অবশ্যই আমি এটি গতকাল মহান জাতীয় সংসদে এটি উত্থাপিত হয়েছে এবং এটি পাশ হয়েছে। রাইট। যদিও এটি মাননীয়, আমি এই যে এটা হয়েছে আপনার সকল রপ্তানিমুখী শিল্পের পণ্যের মূল্যের উপর। আচ্ছা, এটা কিন্তু একটু আমাদের বুঝতে হবে, সকল রপ্তানিমুখী শিল্পের পণ্যের মূল্যের উপর, যেটা 1% ছিল সেটাকে 0.60। সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাই। তবে এইখানে যে জিনিসটা হচ্ছে একটা একটু ভিন্নতা এসছে, সেটা আমি সকলের জ্ঞাতার্থে বলি। অতীতে কিন্তু বিভিন্ন রপ্তানি খাতের জন্য ভিন্ন ভিন্ন সোর্স ট্যাক্স ছিল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম
ইন আওয়ার এই হিস্ট্রি আর আমার কাছে যেটা মনে হয় এই রপ্তানিকারক সমিতি যে একটা ইউনিফর্মিটি এসছে কিন্তু। আচ্ছা, এবং এই ইউনিফর্মিটিটা অর্থাৎ যে যেটাই রপ্তানি করুক না কেন, যে বিজনেসের সাথেই থাকুক না কেন, তার সোর্স ট্যাক্স হবে 0.60। এই ইউনিফর্মিটিটা যারা ছোট মাঝারি বা অন্যান্য ব্যবসা ছোট করে তাদেরকে ইন্সপায়ার করবে এবং ভবিষ্যতে হলেও এর সক্ষমতা বৃদ্ধিতে কিছু সহযোগিতা করবে। তারপর আমরা বলবো যে আমরা রপ্তানিমুখী শিল্পের বেশ কিছু কিন্তু প্রস্তাব সরকারের কাছে দিয়েছিলাম। অবশ্যই এই বাজেটে আমরা দেখেছি সরকার নীতি সহায়তা সহ ছাড়াও আরও বেশ কিছু প্রণোদনা আদার, যেমন আমাদের সেক্টরিয়াল ইকোনমিক জোন, ভ্যাট মকুব করেছে আমাদের, যেমন বিল্ডিং সেট ফায়ার ডোর বা আদার, সেগুলোর জন্য বেশ কিছু কিছু সুন্দর সুন্দর জিনিস আছে। কিছু ডেভেলপমেন্ট, কিছু ফান্ড, ট্রেনিংয়ের পরে ফান্ড, মানব সম্পদ উন্নয়নের ভালো 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 জিনিস কিন্তু শিল্পের অর্থাৎ রপ্তানিমুখীর জন্য ভালো কিছু প্রস্তাব আছে। আমরা সেই জন্য সরকারকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। তবে আমি বলি যে আরও কিছু শিল্প খাতে কিছু ছোট ছোট জিনিস রয়ে গেছে, স্পেশালি আমি রপ্তানি খাত বলছি, বাট স্পেশালি আমি পোশাক বস্ত্র খাতের কথা বলবো। আচ্ছা, এই পোশাক বস্ত্র খাতের জন্য আরও কিছু জিনিস, দু একটা জিনিস সরকারকে দেখতে হবে। যেমন আমি মনে করি যে আমাদের অনেকেই মনে করেন যে এই যে 0% সোর্স ট্যাক্স, এটা কিন্তু লেখা আছে ইজ দ্য ফাইনাল। আমার মনে হয় চেয়ারম্যান সাহেব আমার সাথে একমত, মোদী সাহেব একমত পোষণ করবে। কিন্তু এইখানে আর একটা জিনিস আছে যে আমার যে আর্নিং হয়, সেই আর্নিংয়ের যদি ইন্টার কোম্পানি আদার্স ইনকামের পরে একটা সোর্স যে ট্যাক্সটাকে নেওয়া হয়, কর্পোরেট বলেন না যেটাই বলেন, সেটা হ্রাসকৃত যে হার ছিল সেটি ছিল 10%। সেটা 2005 সালে প্রায়ত সাইফুর রহমান সাহেবের সময় ওটা হয়েছিল। ওইটা 5 বছরের পরে বর্তমান সরকার যখন প্রথমবার মেয়াদে আসে আরও 5 বছর বাড়িয়েছিলেন। খালি গত বছর এটাকে 35% করা হয়েছে। অর্থাৎ আপনার যদি যে কোনোভাবে হয়তো 100 টাকা আর্নিং থাকে এই সোর্স ট্যাক্স দেওয়ার পরে, তাহলে ওই 100 টাকার পরে আপনাকে কিন্তু 35 টাকা দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার ইকুইটি কমে যাবে, ইনভেস্টমেন্ট কমে যাবে, এবং মানুষ এমনিতে মানুষ কিন্তু উৎসাহিত না, তখন কিন্তু ইনভেস্টমেন্টে আরও কিন্তু ভাটা পড়তে হবে, নিরুৎসাহিত হতে পারে। আমি মনে করি দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি মনে করি চেয়ারম্যান সাহেব আমার সাথে একমত পোষণ করবেন, উনিও ছিলেন, উনিও জিনিসটা আমার থেকে ভালো বুঝবেন যদি বলেন। আর একটা জিনিস আমি বলতে চাচ্ছি, ইউরোর অস্বাভাবিক দরপতন, সেটি হলো কিন্তু ইউরোপে সকল রপ্তানিমুখী শিল্প ছাড়া স্পেশালি পোশাক বস্ত্র খাতে অ্যাবাভ 60% কিন্তু রপ্তানি এখানে হয়ে থাকে। এখানে আমরা গত বছরের আমরা দেখেছি যে 106 টাকা যারা পেত 1 ইউরো, এখন পাচ্ছে 86 টাকা। এরা কিন্তু অর্ডার প্লেসমেন্টের সময় অ্যাডজাস্টমেন্ট করছে। অর্থাৎ আমাদের কিন্তু স্পেশালি রপ্তানিমুখী শিল্প এবং পোশাক বস্ত্র খাত কিন্তু অত্যন্ত প্রাইস চ্যালেঞ্জের মধ্যে আছে। আমরা বলবো যে এই দুটো প্রস্তাব অবশ্যই আমার মনে হয় মিস করে না। আমি মনে করি যে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, আমি ইউরোজোনের যে ডিভ্যালুয়েশন, এটাকে আমি নিজে জানি, আমি বাজেটের পরে এটাকে দেখব। নতুন বাজার, আমরা বলেছি নতুন বাজার প্রণোদনা নাই, আপদকালীন সময়, ইট ইজ নট ফর লং টাইম। এটাকে আপনি আপদকালীন বলছেন? আপদকালীন সময় 1 বছরের জন্য, আবার স্বাভাবিক হয়ে গেলে তো তুলে নেবে। 3% একটা ইনসেন্টিভ দেওয়া টু ইন্ডাস্ট্রিকে বুস্ট আপ করার জন্য। ধন্যবাদ জনাব মোর্শেদে। জনাব আব্দুল মজিদ, আপনার কাছে আরেকটা বিষয় জানতে আছে। বাজেট আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে নতুন ব্যাংকগুলোর জন্য তাদের ট্যাক্সটা 2.5% কমানো হয়েছে। তো এটা কি আপনার মনে হয় যে ব্যবসার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হবে? যারা পুরাতন ব্যাংক তারাও একই বাজারে ব্যবসা করবে, নতুন ব্যাংক তারাও ব্যবসা করবে, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড বিষয়টা অ্যাকচুয়ালি খুব লাস্ট মোমেন্টে এসেছে, এটা শেষ সময়ের সিদ্ধান্ত, লাস্ট মোমেন্টে এসেছে। আজকের পত্রিকায় কিছু একটা পত্রিকা অবশ্য আছেও জি, যে ইতিমধ্যে বেশ কয়েকটি নতুন ব্যাংক তারা অনেকগুলো আর্থিক বিশৃঙ্খলার ভিতরে পড়েছে। আচ্ছা, তারা তাদের বেশ কিছু বড় বড় অনিয়ম ধরা পড়ছে বা ইত্যাদি। সাধারণত নতুন ব্যাংকগুলোর আসলে খুব স্থিতিশীল হয়ে দাঁড়াতে দিতে হবে। জি, এই দাঁড়াতে দেওয়ার জন্যে এই না যে তাইকে তার ট্যাক্স বা কোনো কিছুতে বিশেষ দিয়ে, আমি মনে করি এটা আপনি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছেন, এবং বলা হয়েছে যে অন্যরাও যেহেতু লিস্টেড হতে না পারলে তাদের 42.5, সুতরাং এরাও যেহেতু নতুন, এরা লিস্টেড হতে দেরি সময় লাগবে, সেই জন্য তাদেরও 42.5 না করে 40। এটার ব্যাখ্যা আমি মনে করি ভালোভাবে আরো ব্যাখ্যা হওয়া দেখা কেন আসলে দেওয়া হলো? হ্যাঁ, কারণ এটা আসলে আপনি প্লেইং ফিল্ডের কথা যেটা বলেছেন, লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারটা, এটা আসলে বিষয়টা বিচার্য বিষয় থেকে যাবে। কারণ একই সময়ে, কারণ এরাও যখন নতুন ছিলেন তখন তো তাদের আলাদা একটা সময় নতুন ছিল, আরো অনেকেই তো মাঝে নতুন আসবে। হ্যাঁ, এটা দিয়ে না, কারণ এটা অন্য ইন্ডাস্ট্রিতে নতুন প্রতিষ্ঠান থাকবে, তারাই বা কি করবে সেটা আসলে দেখতে হবে। কারণ আমার মনে হয় আইনের একটা দৃষ্টিভঙ্গি
সকলের প্রতি সমান সমান থাকার বিষয় থাকবে আর কি। ধন্যবাদ জনাব মজিদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা কথা বলছি নতুন বাজেট নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এনবিআর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং বাংলাদেশ রপ্তানিকারক সমিতির সভাপতি আব্দুল সালাম মুর্শিদি। জনাব মুর্শিদি এবং জনাব মজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুনে আরেকবার জনাব মুর্শিদি, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধি আসলে কি করা যায়, কি করে আরো বেশি রপ্তানি বৃদ্ধি করার কথা আপনি বলছিলেন, যে আপৎকালীন কিছু প্রণোদনার কথা বলছিলেন। এর পাশাপাশি আরেকটা আসলে ব্যবসা করবার ক্ষেত্রে এই রপ্তানির জন্য প্রণোদনা সহ ছাড়াও কর্পোরেট ট্যাক্সের একটা বিষয়ে বেশ আলোচনা আসে। কর্পোরেট ট্যাক্সটাকে আপনার কি মনে হয় যে 35% যেটা, সেটা কি মোটামুটি ঠিক আছে কিনা? না, আমি মনে করি যে কোনোভাবেই এই 2 বছর আমরা যদিও আমরা হঠাৎ করে 1 মাস আগের ঘটনাও ভুলে যাই, 3 মাস আগে যে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা সেটাও কিন্তু আমরা মনে রাখতে পারিনি। আমাদের কি ক্ষতি হয়েছে, আমি বলবো লাস্ট 2 বছর আমাদের ব্যবসায়ীদের জন্য রাজনৈতিকভাবে একটা অস্থিরতার মধ্যে আমরা ছিলাম। সেই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য এবং সব কিছুই কিন্তু আমরা খুব ভালো অবস্থায় ছিলাম না। সেই ক্ষেত্রে আমাদের সক্ষমতা বৃদ্ধি, এখানে সক্ষমতা বৃদ্ধিটাই আমাদের এখন মূল চ্যালেঞ্জ। রপ্তানিমুখী শিল্প তো আছেই, স্পেশালি পোশাক বস্ত্র খাতের কেন বলছি, যে এই সেক্টরটা আমাদের দেশে অলমোস্ট 80% ফরেন কারেন্সি আর্নার, এবং আমাদের এখানে যারা কাজ করে প্রায় ডিরেক্টলি 1 কোটি মানুষ কাজ করছে, পরোক্ষভাবে আরো 5 কোটি মানুষ জড়িত সেইখানে। আর নারীর আছে অলমোস্ট 80% বা 75-80%। আমরা যেটা বলতে চাচ্ছি, এদের সক্ষমতা কমেছে কিভাবে 1 বছরে। আপনার ইউরো জোনে আমাদের কিন্তু দর পতন হচ্ছে একটা বিশাল বড়, এই দর পতনটা 20%-এর উপরে। আর ইউরোপের এক্সপোর্টই কিন্তু অলমোস্ট পোশাক বস্ত্র খাতে প্রায় 60%-এর উপরে। এখানে ডলারের সাথে অ্যাডজাস্ট করি যখন ব্যবসা করি, আমরা অনেকে মনে করি ইউরোতে এক্সপোর্ট করি, না, আমাদের দেশে সব ব্যবসা বাণিজ্য কিন্তু, যদি আমি রাশিয়াও তো এক্সপোর্ট করি, জাপানেও করি, সবই কিন্তু থ্রু ডলার হয়। ডলারের সাথে কনভার্সন করে ওরা কিন্তু অ্যাডজাস্ট করে প্রাইসটা। সেই কারণে আমি বলবো যে ইউরোর যেহেতু এত বড় এক্সপোর্ট, আমাদের এত বড় কর্মসংস্থান, নতুন বাজার প্রণোদনা আজকে যখন দিয়েছিলেন মাননীয় অর্থমন্ত্রী, আমি ধন্যবাদ দিই, তখন অনেকেই বাধা দিয়েছিলেন। আজকে নতুন বাজারের এক্সপোর্ট ওভার $4 বিলিয়ন। সেই জন্য আমি বলবো আপৎকালীন সময় অ্যাটলিস্ট তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য ইউরো জোনে যারাই এক্সপোর্ট করছে, যেই করছে, শাক মাছ ভাত যাই করুক না কেন, সে গার্মেন্টস করুক, তাদেরকে একটা নতুন বাজার প্রণোদনার ন্যায় একটা প্রণোদনা দেওয়া আপৎকালীন সময় এই বছরের জন্য। আবার যখন ইউরো স্বাভাবিক অবস্থা আসবে তখন এটাকে নিয়ে নেবে। আর করটা আমি বলছি গার্মেন্টসের জন্য, যে আমাদের এই করটাকে একটা আর্নিং হলো, মনে করেন আমার একটা সোর্স ট্যাক্সটা কেটে নেওয়া হলো, সোর্স ট্যাক্সটা নেওয়া এক সোর্সে কেটে নেওয়া হয়, বাট অনেকেই মনে করে আমার সিএম এর পরে, না, এটাকে নেওয়া হয় আমার রপ্তানির মূল্যের পরে। অর্থাৎ আমার কিন্তু যদি 20% আমার হয়, তার মানে 5% কিন্তু আমার চলে যাচ্ছে ডাইরেক্ট ওখানে। সেইটা দেওয়ার পরে আমার যে ইনকামটা থাকে, সেই ইনকামের পরে যদি ইন্টার কোম্পানি বা আদার্স কোনো ইনকাম থাকে, সেটার পরে জাতীয় রাজস্ব বোর্ডের একটা 2005 সালে এসআরও ছিল, যে এটাকে 100 টাকা ধরে 10% হারে হ্রাসকৃত হারে এটাকে করে দেওয়া হতো। এইটা আজ 14 বছর 11 বছর পরে এটাকে 1 বছর চেঞ্জ করা হয়েছে। আমি মনে করি বর্তমান সময়ের প্রেক্ষাপট, আন্তর্জাতিক বাজার এবং পোশাক শিল্পের এবং পোশাক বস্ত্র খাতে অনেক কিছু কিন্তু এসছে। আপনি যদি আমাকে 2 মিনিট সময় দেন, আমি বলতে পারবো কিভাবে আমরা আমাদের সক্ষমতা হারিয়েছি, তাই আমি বলতে পারবো। আমাদের সবাই আপনার কাছে ফিরে আসবো, আমি তার আগে সেই ক্ষেত্রে আমি বলবো, যেহেতু আমাদের সক্ষমতা কমে এসছে, আমি ওইটা আমাকে যেহেতু সময় দিবেন, সেই জন্য আমি বলবো এই আয় করটাকে অবশ্যই, মানে অর্থমন্ত্রী নিজেও বুঝেছেন, এই আয় করটা যদি নাও করা হয়, সেই ক্ষেত্রে আমাদের সক্ষমতা কমে আসবে। এবং শুধু তাই না, আমরা বিজনেস কমে আসবে, গ্রোথ কমে আসবে। এই বছর আমাদের কর্মসংস্থান কমে যাবে, কর্মসংস্থানও কমে আসবে। এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আমি জাস্ট এটা বলিনি, পরে আপনি আমাকে বলেছেন দিবেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক একটা জরিপ দিয়েছে এবং একটা ওরা অ্যানালাইসিস দিয়েছে, $1 মিলিয়ন যদি এক্সপোর্ট হয়, তাহলে 264টা লোকের কর্মসংস্থান হয়। আমার এই বছর গ্রোথ হচ্ছে 2.8, গত বছর হলো 15%, অর্থাৎ $2.5 বিলিয়ন গ্রোথ আমার এক্সপোর্ট কম হচ্ছে, অর্থাৎ 16 লক্ষ মানুষের কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি হতে পারত। ধন্যবাদ জনাব মজিদ। আমরা অন্যান্য বিষয় যাই। আমরা এবারে বাজার আরেকটা বিষয় ছিল যে পোলট্রি এবং মাছ চাষের ব্যাপারে, যেখানে এখানে ট্যাক্স আসলে দেওয়া হয়েছিল এবং
মানে সর্বশেষ ফাইনালি যেটা কিছুটা কমানো হয়েছে। বলা হয়েছে যে পোলট্রি বা মাছের আয় যদি বাৎসরিক 90 লাখ টাকা পর্যন্ত হয় সেই পর্যন্ত কর মুক্ত থাকছে, কিন্তু এরপরে হলো কর হবে। সেইটাকে আসলে কিভাবে দেখছেন? যেমন 20 থেকে 30 লাখ পর্যন্ত হলে সেটা আসলে 5% কর দিতে হবে, এবং 30 লাখের বেশি হলে 10% কমে দিতে হবে। এই বিষয়টা গুরুত্বপূর্ণ, যেমন মাননীয় প্রধানমন্ত্রী অনেক মানুষ বক্তব্যও বলেছেন। বিষয়টা হচ্ছে এই যে মৎস্য বা এটা আমাদের একটা খুব উদীয়মান একটা খাত, এটা দেশের মানুষের পুষ্টি বা প্রোটিনের যে সরবরাহ সেটি যেমন নিশ্চিত করে, ঠিক তেমনি আমাদের কিন্তু বিদেশও এই যে মানে কোল্ড স্টোরেজ যে জিনিসগুলো যাচ্ছে, ফ্রোজেন ফুড বা যা বলছি আর কি, সেগুলোর ক্ষেত্রে মাছ একটা উল্লেখযোগ্য অংশ। এবং সেক্ষেত্রে এই চাষের সাথে এখানেও একটা বিশাল জনগোষ্ঠী তারা জড়িত, এবং এর সাথেও অনেকগুলো কাঁচামালের ব্যাপারও আপনার এটা ইট হ্যাজ বিন ইটসেলফ নট অ্যান ট্র্যাডিশনাল চাষবাস, এটা একটা শিল্প। তারপর একটা জিনিস নতুন একটা বিষয় আসছে যে ঢাকা এবং চট্টগ্রাম শহরে যে করদাতা তাদের একটা মিনিমাম কর দিতে হবে। ওইটা মিনিমাম ওই যে 4000 যেটা ছিল ওটাকে 5000 করা হয়েছে, একটা ভাগ করা হয়েছে। এবং ঢাকা কারণ আপনার ঢাকায় যে জীবনমান বা ঢাকায় যে আয়ের যে উৎস, চিটাগাঁয়ের যে উৎস, কিন্তু এই নোয়াখালীর সেনবাগ কিংবা কুমিল্লার ডোমা, এই নীলফামারীর ডোমার তো আর এক হবে না। তো সেই জন্যই ওখানে একটা কয়েকটা স্ল্যাব করা হয়েছে। আমি মনে করি এটা একটা দ্য বেসিস অফ রেশনালিটি। এটা আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে ইংরেজি মাধ্যমে ওই যে স্কুল লেখাপড়া করবার ক্ষেত্রে মেডিকেল কলেজ এবং অভিভাবকদের যেটা ভ্যাট এটা আগে 10% বলা হয়েছিল, অর্থাৎ ট্রাঙ্কেটেড বেসিসটা ধরা হয়েছিল 66% ভার্সাস 33% ধরে, সেটা এখন 7.5 করা হয়েছে। এটি অ্যাকচুয়ালি নির্ভর করবে সকলকে উপলব্ধির আওতায় এনে এটার বাস্তবায়নের উপরে নির্ভর করবে। এবং আমার মনে হয় এই জাতীয় শুল্কগুলো আরোপের আগে স্টেক হোল্ডারদের সাথে আলাপ করা উচিত, মত বিনিময় করে নেওয়া দরকার। এই জন্যই যে হাউ দে উইল অলসো অ্যাপ্রোচ দোজ হু উইল বি পেইং, কারণ এটা কিন্তু আবার অন্যভাবে হয়ে যেতে পারে, ব্যাখ্যার নানা রেতে পড়ে যেতে পারে। সেটাই। ধন্যবাদ। ধন্যবাদ। মুর্শিদ, আপনি বলছিলেন যে সক্ষমতা, রপ্তানি সক্ষমতা কমে যাচ্ছে, খুবই সংক্ষেপে বলতে হবে, আমাদের সময় সংক্ষেপে বলছি। যেমন মনে করেন আমাদের রানা ইনসিডেন্টের পরে আমাদের যে একটা আমাদের ইনসিডেন্টের পরে আমাদের একটা নতুন ওয়েজ হচ্ছে, আমাদের বিদ্যুৎ গ্যাসে 5% বৃদ্ধি পেয়েছে, পরিবহন খাত বৃদ্ধি পেয়েছে, বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে। ডলারের সাথে আমাদের কিন্তু যে দ্যাট আমরা কিন্তু টাকায় স্ট্রং, সব মিলে আমাদের কিন্তু 10% কস্ট বৃদ্ধি পেয়েছে। আবার আমরা যেহেতু আমাদের একটা নতুন হলো যে নতুন যে বিধিমালা হচ্ছে, শ্রম বিধিমালা যেটা হচ্ছে, সেই বিধিমালাটা অলরেডি পাস হয়েছে, সেখানে কিছু কিছু জিনিস হয়তো সংযোজন ঢুকবে, কিছু বেরবে। সেখানে আমাদের শ্রমিকদের জন্য একটা কল্যাণ ফান্ড, যেমন আমাদের যখন এখন অ্যাক্সিডেন্ট হয় তখন আমরা কিন্তু ইন্স্যুরেন্স করি, গ্রুপ ইন্স্যুরেন্স, এখান থেকে আমরা টাকাটা দেই তাদেরকে, এখন তা দেওয়া লাগবে না। আমাদের এই কল্যাণ ফান্ডে যে প্রতি বছর যা এক্সপোর্ট হবে, যদি এই $1 বিলিয়ন থেকে 0.3% যোগ হবে সেখান থেকে যাবে। শুধু তাই না, 5000 লোক হলে সেখানে একটা স্বাস্থ্যকেন্দ্র করতে হবে। আমাদের যে মারা গেছে সেইটার যে সুবিধা ছিল সেটা এখন ডবলের বেশি হয়ে গেছে। তারপর আমাদের আর্ন লিভটা ছিল না, সেইটি এসছে। তারপর আমাদের বাৎসরিক যে উৎসব ভাতা এটাও ছিল না, এটাও এসছে। আপনার খরচটা বেড়েছে। আর একটা জিনিস আছে ম্যান্ডেটরি, আমরাই বলেছি 5% কিন্তু ইনক্রিমেন্ট অফ দ্য স্যালারি। আমাদের এত কিছু বাড়ার পরে আপনি দেখেন আমাদের সব দিক দিয়ে সক্ষমতা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে কমছে। সেই জন্য আমি সরকারের কাছে বলতে চাই যে আর পারা আছে না, আমাদের সময় শেষ করতে হচ্ছে। আমরা আশা করবো যে আপনার এই বক্তব্য সরকার বা স্টেক হোল্ডার শুনবেন, এবং শুধু শুনবেন না, আমি 1 সেকেন্ড নিব। সেটা হলো যে আমি বলতে চাই যে সক্ষমতা বৃদ্ধি না করতে পারলে আমাদের এই বড় কর্মসংস্থানের জায়গাটা, আমরা আমাদের বাজারের জায়গাটা আমাদের অসংখ্য ধন্যবাদ জানাব সালাম মুর্শিদ, জনাব আব্দুল মজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও। থ্যাংক ইউ।